ঐকতান গজরাজ ও তার বিশাল পরিবার নিয়ে আর তোমাদের চমৎকার একটি গল্প শোনাবো। চলো শুরু করা যাক। অনেক অনেক কাল আগের কথা, মানুষের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে আকাশ মাটির সাথে মিশে যায়, সেখানে ছিল এক বিশাল জঙ্গল। নাম তার মায়াবন। মায়াবনের গাছগুলো এত উঁচু যে মনে হতো তারা আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। এই বনের রাজা সিংহ হতে পারে, কিন্তু বনের আসল জাঁকজমক ছিল হাতিদের দখলে। এই বনে বাস করত এক বিশাল হাতির দল। দলের সর্দারিনী ছিলেন এক বয়স্ক মাদি হাতি। সবাই তাকে ডাকত দিদিমা বলে। দিদিমার বয়স অনেক, তার চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু তার স্মৃতিশক্তি ছিল অটুট। জঙ্গলের কোথায় পানি আছে, কোন পথে গেলে মিষ্টি বাঁশ পাওয়া যাবে, আর কোথায় চোরাবালি আছে, সব তার নখদর্পণে। দলে ছিল প্রায় ৫০টি হাতি। তাদের মধ্যে সবচেয়ে দুষ্টু আর চঞ্চল ছিল ভীম। ভীম বয়সে তরুণ, গায়ে প্রচুর শক্তি, আর মাথায় সবসময় দুষ্টু বুদ্ধি। একদিন খুব ভোরে, যখন সূর্য কেবল উঁকি দিচ্ছে, দিদিমা তার সুর তুলে একটি বিশেষ ডাক দিলেন, ভো। এটি হলো সংকেত, মানে যাত্রা শুরু করতে হবে। হাতিরা কিন্তু এলোমেলো চলে না, তাদের চলার একটা ছন্দ আছে, নিয়ম আছে। সবচেয়ে সামনে থাকেন দিদিমা, তার পেছনে থাকে মা হাতিরা, যারা ছোট বাচ্চাদের নিজেদের পায়ের মাঝখানে আগলে রেখে চলে। আর দলের একদম পেছনে আর দুই পাশে থাকে শক্তিশালী পুরুষ হাতিরা, যেন কোনো বিপদ এলে তারা দেওয়ালের মতো দাঁড়িয়ে যেতে পারে। চলতে চলতে ভীম তার বন্ধু বানর চিম্পুর সাথে দেখা করল। চিম্পু গাছের ডালে ডালে হাতিদের সাথে পাল্লা দিয়ে চলে। ভীম সুর নেড়ে বলল, কিরে চিম্পু, আজ সকালের নাস্তা কি হবে? গাছ থেকে ঝুলে চিম্পু বলল, সামনের টিলার ওপারে প্রচুর কাঁঠাল পেকেছে, দিদিমাকে বল ওদিকে যেতে। হাতিরা যখন চলে, তখন বনের অন্য প্রাণীরা ভয় পায় না, বরং ভরসা পায়। হরিণেরা জানে হাতিরা যেখানে যাচ্ছে সেখানে নিশ্চয় ভালো খাবার আর নিরাপদ পানি আছে, তাই হরিণের দলও নিরাপদ দূরত্ব বজায় রেখে হাতিদের অনুসরণ করতে লাগল। এই যে সবাই মিলেমিশে চলা, এটাই মায়াবনের সৌন্দর্য। সূর্য যখন মাথার ওপর উঠল, তখন মায়াবনের গরম বেড়ে গেল। হাতিদের শরীর বিশাল, তাই তাদের গরমও লাগে বেশি। দিদিমা বুঝলেন এবার থামতে হবে। তিনি দলকে নিয়ে গেলেন রূপালী নদীর তীরে। নদীটি বিশাল, জল তার আয়নার মতো স্বচ্ছ। যেই না পানির দেখা পাওয়া, অমনি ছোট হাতিদের আনন্দ আর কে দেখে। হাতিদের গোসল কোনো সাধারণ গোসল নয়, এ এক মহোৎসব। ভীম দৌড়ে গিয়ে ঝাপাস করে পানিতে নামল। তার দেখা দেখি অন্য তরুণ হাতিরাও নেমে পড়ল। শুরু হলো জলকেলি। হাতিরা তাদের সুরকে পাইপের মতো ব্যবহার করে। ভীম তার সুরে অনেকটা পানি জমিয়ে নিল, তারপর তার চাচাতো ভাই গজাননের গায়ে পিচকারির মতো ছুঁড়ে দিল। গজাননও কম যায় না, সে ডুব দিয়ে ভীমের পেটের নিচ থেকে সুরসুরি দিল। মা হাতিরা অবশ্য শান্ত, তারা ধীরে ধীরে পানিতে নামল। প্রথমে তারা পানি খায়, তারপর সারা শরীরে পানি ছিটিয়ে শরীর ঠান্ডা করে। এরপর শুরু হয় কাদা মাখামাখি। নদীর তীরের নরম কাদা হাতিদের জন্য সাবান আর সানস্ক্রিনের কাজ করে। তারা একে অপরের পিঠে সুর দিয়ে কাদা ঘষে দেয়। এই দৃশ্য দেখলে মনে হয় তারা যেন একে অপরকে আদর করছে। বনের অন্য প্রাণীরাও এই সময় নদীর ঘাটে আসে। এক পাশে হাতিরা গোসল করছে, অন্য পাশে হয়তো এক ঝাঁক বুনো হাঁস সাঁতার কাটছে। এমনকি বনের বাঘ শেরু, যে সাধারণত সবার থেকে আলাদা থাকে, সেও নদীর ভাটিতে এসে চুপচাপ পানি খেয়ে যায়। হাতিরা তাকে আক্রমণ করে না, সেও হাতিদের ঘাটায় না। এটি প্রকৃতির অলিখিত চুক্তি।
গোসল শেষে সবাই যখন কাদা মেখে ভূত সেজে উঠে এলো, তখন তাদের দেখে চিম্পু বানর হাসতে হাসতে গাছ থেকে প্রায় পড়েই যাচ্ছিল। দুপুরের বিশ্রামের পর বিকেল বেলাটা ছিল মায়াবনের সবচেয়ে উত্তেজনাকর সময়। ভীম আর তার বন্ধুরা মিলে আবিষ্কার করলো এক অদ্ভুত জিনিস, মানুষের গ্রাম থেকে ভেসে আসা একটা বড় রাবারের টায়ার অথবা বিশাল আকারের এক জংলি বেল। ভীম বলল, আজ খেলা হবে। শুরু হলো হাতিদের ঐতিহাসিক ফুটবল ম্যাচ। মাঠ হিসেবে বেছে নেওয়া হলো বনের মাঝখানের এক ফাঁকা জায়গা। গোলপোস্ট হিসেবে দুই পাশে দুটি বিশাল শাল গাছ। রেফারি হলো চিম্পু বানর, যে ওপর থেকে সব দেখতে পায়। এক দলে ভীম আর তার বন্ধুরা, অন্য দলে গজানন আর তার সাঙ্গপাঙ্গরা। আর দর্শক, সে এক এলাহি কাণ্ড। শিয়াল, হরিণ, কাঠবিড়ালি, ময়ূর সবাই নিরাপদ দূরত্বে বসে খেলা দেখতে লাগলো। খেলা শুরু হতেই ধুলো উঠতে লাগলো। হাতিরা তো আর মানুষের মতো কিক মারে না, তারা সুর দিয়ে বল ঠেলে, আবার কখনো পা দিয়ে আলতো টোকা দেয়। ভীম বল নিয়ে ড্রিবলিং করে এগোচ্ছে। তার বল ঠেলার কায়দা দেখে মনে হচ্ছে সে যেন বিশ্ব সেরা খেলোয়াড়। গজানন তাকে আটকানোর জন্য সামনে এসে দাঁড়ালো। ভীম চালাকি করে বলটা সুর দিয়ে গজাননের পায়ের ফাঁক দিয়ে বের করে নিল। দর্শকদের সারিতে থাকা শিয়ালেরা হুক্কা হুয়া করে চিৎকার করে উঠল, মানে গোল গোল। কিন্তু গোল কি এত সহজ? গোলকিপার হিসেবে দাঁড়িয়েছিল মোটু, দলের সবচেয়ে মোটা হাতিটি। সে গোলপোস্টের সামনে শুয়ে পড়ল। বল তার পেটে লেগে বাউন্স করে ফিরে এলো। চিম্পু রেফারি অপর থেকে চেঁচিয়ে বলল, ফাউল ফাউল, শুয়ে খেলা যাবে না। খেলার এক পর্যায়ে বলটি গিয়ে পড়ল এক নিরীহ কচ্ছপের সামনে। কচ্ছপটি ভয় না পেয়ে বলটি নিজের খোলসের ওপর নিয়ে বসে রইল। খেলা কিছুক্ষণ বন্ধ, সবাই হাসাহাসি শুরু করলো। হাতিরা ফুটবল খেলে ঠিকই, কিন্তু তাদের খেলায় জেতা হারার চেয়ে আনন্দটাই মুখ্য। দিন শেষে সবাই যখন ক্লান্ত হয়ে পড়ল, তখন স্কোর ছিল 3-3, অর্থাৎ ড্র। খেলার আনন্দ বেশিক্ষণ রইল না। আকাশ কালো করে মেঘ জমল, কিন্তু বৃষ্টি হলো না। শুরু হলো ঝড়, আর সেই ঝড়ের সাথে এলো এক মহাবিপদ। বনের এক প্রান্তে আগুন লেগে গেল, দাবানল। পশু পাখিরা ভয়ে ছোটাছুটি শুরু করলো। ছোট হরিণ ছানাটি মায়ের থেকে আলাদা হয়ে গেল। পাখির বাসাগুলো বাতাসে দুলতে লাগলো। এই সময় হাতিদের দল তাদের আসল রূপ দেখালো। হাতিরা কেবল নিজেদের বাঁচায় না, তারা বনের রক্ষকও বটে। দিদিমা গম্ভীর স্বরে ডাক দিলেন। হাতিরা তৎক্ষণাৎ সারিবদ্ধ হয়ে গেল। তাদের কাজ হলো আগুন নেভানো নয়, বরং সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। ভীম দেখল চিম্পু বানরটি একটা জ্বলন্ত ডালের কারণে গাছ থেকে নামতে পারছে না। ভীম তার লম্বা সুর বাড়িয়ে দিল। চিম্পু লাফ দিয়ে ভীমের পিঠে চড়ে বসল। অন্যদিকে হরিণের সেই হারিয়ে যাওয়া ছানাটি ভয়ে কাঁপছিল। গজানন তার বিশাল শরীর দিয়ে তাকে আগুনের তাপ থেকে আড়াল করল এবং সুর দিয়ে ঠেলে ঠেলে মায়ের কাছে নিয়ে গেল। হাতিরা তাদের বিশাল পা দিয়ে ছোট ছোট ঝোপঝাড় পিষে আগুন ছড়াতে বাধা দিল। তারা নদী থেকে সুরে পানি এনে ছিটাতে লাগলো। তাদের এই সাহসিকতা দেখে বনের অন্য প্রাণীরাও সাহস পেল। সবাই মিলে হাতিদের অনুসরণ করতে লাগলো। সেদিন রাতে সব প্রাণী, বাঘ, হরিণ, শিয়াল, বানর সবাই হাতিদের দলের আশেপাশে গোল হয়ে বসে রইল। বিপদের সময় হাতিরাই যে বনের আসল অভিভাবক, তা আবারও প্রমাণ হলো। বিপদ কেটে গেল। কয়েকদিন পর বৃষ্টি নামলো, বন আবার সবুজ হয়ে উঠল। এই খুশিতে ভীম প্রস্তাব দিল, দিদিমা, অনেকদিন আমরা সবাই মিলে একসাথে ভালো মন্দ খাই না, চল বনভোজন করি। হাতিদের বনভোজন মানে এলাহি কারবার। মানুষের মতো হাড়ি পাতিল লাগে না বটে, কিন্তু আয়োজন কম থাকে না। শুরু হলো খাবার সংগ্রহের পালা। দল ভাগ করে দেওয়া হলো। এক দল গেল বাঁশঝাড়ের দিকে কচি বাঁশ সংগ্রহের জন্য, এক দল গেল বিলের দিকে শাপলা আর পদ্ম বনের সন্ধানে। ভীম আর চিম্পু গেল ফলের সন্ধানে।
তারা পেড়ে আনলো রাশি রাশি কলা, বুনো আম আর কাঁঠাল। দুপুরের মধ্যে এক বিশাল ভোজের আয়োজন হলো। বনের মাঝখানে এক বড় বটগাছের নিচে কলা পাতা বিছানো হলো, যদিও হাতিরা পাতা সহই খায়। মেনুতে ছিল 1 কচি বাঁশের ডগা, হাতিদের বিরিয়ানি বলা চলে, 2 সুমিষ্ট কাঁঠাল, 3 আখের ডাঁটা, 4 কুমড়ো। দিদিমা প্রথমে খাবার মুখে তুলেন না, তিনি আগে বনের অন্য প্রাণীদের আমন্ত্রণ জানালেন। চিম্পু তার বানর বাহিনী নিয়ে এলো, হরিণরা এলো ঘাস খেতে, পাখিরা এসে বসলো ফলের স্তূপের ওপর। সবাই যখন খেতে শুরু করলো তখন এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। বিশাল হাতিরা তাদের সুর দিয়ে ছোট ছোট ফল তুলে কাঠবিড়ালিদের দিচ্ছে। As everyone began to eat, a wonderfully heartwarming scene Shared food with their friends, even the tiger. যা সে অন্য This act জায়গা of থেকে kindness কুড়িয়ে taught এনেছিল them about সে helping নদীকে others. ঠেলে দিল। যদিও হাতিরা মাংস খায় না, কিন্তু বন্ধুর জন্য তারা সব পারে। খাওয়া দাওয়ার পর শুরু হলো গান বাজনা। অবাক হচ্ছেন? হাতিরা গান গাইতে পারে না, কিন্তু তারা সুর করতে পারে। তারা সুর দিয়ে এক ধরনের হামিং শব্দ করে। সেই শব্দের সাথে যোগ দিল ঝিঝি পোকার ডাক, কোকিলের গান আর বানরদের তালি। মায়াবনে তৈরি হলো এক জাদুকরী ঐকতান। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল তখন বনভোজন শেষ হলো। সবার পেট ভরা, মনও খুশিতে পরিপূর্ণ। এবার ঘরে ফেরার পালা। হাতিদের তো নির্দিষ্ট ঘর নেই, পুরো জঙ্গলই তাদের ঘর, কিন্তু রাতে ঘুমানোর জন্য তারা বিশেষ জায়গা পছন্দ করে। দলটি আবার দিদিমার নেতৃত্বে চলতে শুরু করল। ভীম এখন ক্লান্ত, সে মায়ের গা ঘেঁষে হাঁটছে। ছোট হাতিরা কেউ কেউ মায়ের লেজ ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে ভীম আকাশের দিকে তাকালো। আকাশে হাজার হাজার তারা। সে ভাবল, আমরা হাতিরা কত বড়, কিন্তু এই আকাশের নিচে আমরা কত ছোট। দিদিমা থামলেন এক নরম ঘাসের উপত্যকায়। হাতিরা সাধারণত দাঁড়িয়েই ঘুমায়, কিন্তু বাচ্চারা শুয়ে পড়ে। মায়াবনের বাতাস এখন শান্ত, দূর থেকে ভেসে আসছে ঝর্ণার শব্দ। সবাই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে তখন দিদিমা সবার দিকে একবার তাকালেন। তার চোখে তৃপ্তি, সবাই সুরক্ষিত, সবাই একসাথে আছে। হাতিদের জীবনে এই একসাথে থাকাটাই সবচেয়ে বড় শক্তি। তারা একা বাঁচে না, তারা বাঁচে দল হিসেবে, পরিবারের মতো। ভীম সুর দিয়ে মায়ের গায়ে একটু আদর করে চোখ বুঝল। স্বপ্নে সে দেখল আগামীকালেও সূর্য উঠবে, আবার নতুন কোনো খেলা হবে, আবার নতুন কোনো অভিযান হবে। হাতিদের এই গল্প শেষ হওয়ার নয়, তাদের জীবন মানেই এক দীর্ঘ যাত্রা। তারা আমাদের শেখায় কিভাবে দলবদ্ধ হয়ে থাকতে হয়, কিভাবে ছোটদের স্নেহ আর বড়দের শ্রদ্ধা করতে হয়, এবং কিভাবে প্রকৃতির অন্য সব প্রাণীর সাথে মিলেমিশে থাকতে হয়। মায়াবনের এই গল্প চলতেই থাকবে যতদিন পৃথিবীতে হাতি আর অরণ্য টিকে থাকবে। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY Dream Zone চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।